ওয়ালটন আমাদের কালাই উপজেলার লাইভ আড্ডায় আজকে দশম পর্বে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইমদাদুল হক। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ইসলামী মনোবিজ্ঞান মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে অনেক বই লিখেছেন। দেশসেরা এই লেখকের বাড়ি আমাদের কালাই উপজেলায়। তাকে নিয়ে আজকে আমাদের এই আড্ডার আয়োজন। অতিথি হিসেবে তাকে আমরা আমাদের স্টুডিওতে ডেকেছি। তার সঙ্গে আমরা আমাদের গল্প আড্ডার মাধ্যমে কিছু সময় অতিবাহিত করব, এই জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের ইমদাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের কালাই উপজেলার লাইভ আড্ডায় সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকদের জানিয়ে রাখি যে অগ্রিম আপনাদের ঈদ মোবারক। আগামীকালকে ঈদ, সবাই অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছেন আগামীকালকে ঈদের জন্য। আজকে আমাদের লাইভ এই আড্ডায় উপস্থিত আছেন জনাব ইমদাদুল হক ভাইয়ের সঙ্গে আমরা আড্ডা গল্প করব, আপনারা আমাদের সাথে থাকবেন। ভাইয়া, আপনার বেড়ে ওঠা কোথায় কালায়? ধন্যবাদ জনাব আব্দুল নূর নাহিদকে আজকের এই ওয়ালটন লাইভ আড্ডায় সংযুক্ত করার জন্য। জনাব আব্দুল নূর নাহিদের মাধ্যমে ওয়ালটন লাইভ আড্ডার সম্মানিত সকল দর্শক এবং শ্রোতাদের জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যেমনটা আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার বেড়ে ওঠা কোথায়, আমার বেড়ে ওঠা এই কালাইয়ের এক নিভৃত পল্লী, কালাই থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে উত্তর দিকে হাতিয়ার গ্রামে। সেখানে আমার জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা, এবং আমার শৈশব এবং কৈশোর সেই গ্রামেই কেটেছে। আমার গ্রামে বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাতিয়ার কামিল মাদ্রাসা, এটি তখন আমরা ফাজিল মাদ্রাসা পেয়েছিলাম, পরবর্তীতে কামিল মাদ্রাসা হয়েছে। আমার বেড়ে ওঠার প্রত্যেকটি পর্ব সেখানেই। ক্লাস 1 থেকে শুরু করে আমি সেখানে দাখিল পরীক্ষা দিয়ে সেখান থেকে দাখিল পাশ করি। এরপরে সেখান থেকে আমি আলিম পাশ করি, যেটাকে আমরা সাধারণত ইন্টারমিডিয়েট বলে থাকি। তারপরে আমি হাতিয়ার মাদ্রাসা থেকে আলিম পাশ করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি হই এবং সেখান থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে আমি আমার কর্মজীবনে প্রবেশ করি। আচ্ছা, আপনি কালাই থেকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ওখানে ভর্তি পড়াশোনা শেষ করেন। ভাই, আপনি আসলে অনেক সিনিয়র হওয়ার কারণে যে আমরা নতুন প্রজন্ম যারা আছি তাদের সঙ্গে আপনাদের সাথে আমাদের একটা গ্যাপ আছে। আমরা চাই যে এই গ্যাপটা যেন না থাকুক। আর আপনারাও অনেক ব্যস্ততার কারণে ছুটিতে আসা হয়তো বা বাসায় কম হয়ে যায়, এজন্য আপনাদের সঙ্গে সবার আসলে পরিচিতিটা ওইভাবে হয়ে ওঠেনি। আপনাদের সিনিয়র যারা আছেন তারা তো আসেনি, কিন্তু নতুন যারা আছে তাদের সঙ্গে আপনাদের একটা গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আমরা গতকালকে দেখেছি যে ইউসাকের যে ইফতার মাহফিল হলো, সেখানে আমরা সবাই একত্রিত হয়েছি, সিনিয়র জুনিয়ররা মিলে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম। খুবই ভালো লেগেছে অবশ্যই। ভাইয়া, আপনার এখন কোথায় কর্মরত, কোথায় আছেন আপনি? আমি এখন বাংলাদেশের অন্যতম একটি সেরা বিদ্যাপীঠ, আমরা যেটাকে স্কুল লেভেলে সেরা বিদ্যাপীঠের একটা মনে করি, সেটি হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজগুলো আপনারা জেনে থাকবেন বাংলাদেশের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত। সারা বাংলাদেশে মোট 12টি ক্যাডেট কলেজ আছে, এর মধ্যে 3টি মেয়েদের জন্য এবং 9টি ছেলেদের জন্য। জি, প্রতিষ্ঠার দিক থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজ দ্বিতীয় ক্যাডেট কলেজ। আমি ইতোপূর্বে যখন ক্যাডেট কলেজ চাকরিতে যোগদান করেছিলাম, সেটি ছিল চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠার দিক থেকে সেটি প্রথম ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজ সম্বন্ধে ছোট্ট করে বলি, যেখানে প্রত্যেক বছর ক্লাস 7-এ শিক্ষার্থী ভর্তি করানো হয় এবং এর পরে আর কখনো আমরা শিক্ষার্থী ভর্তি করাই না, এবং তারা সেখান থেকে ক্লাস 12 পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে তারা সেখান থেকে চলে যায়। আমাদের ক্যাডেট কলেজের আমি যেহেতু শিক্ষা এডুকেশনাল সাইকোলজি নিয়ে কাজ করি, ছোট্ট করেই বলি এখানে অন্তত এই প্রশ্নের উত্তরে যে বাংলাদেশের যত জায়গায় ক্যাডেট কলেজ আছে সেই সকল জায়গার শিক্ষার হার অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি। তার কারণ ওই শুধু ক্যাডেট কলেজ সেখানকার পরিবর্তনের জন্য একটি বিশেষ বাতিঘর হিসেবে কাজ করে। তো আমি ঝিনাইদহে দেখেছি, গতকালকে ইউসাক সম্বন্ধে কথা হয়েছিল, আমিও সেখানে ছিলাম। আমি আশা করি এই কালাইয়ের ইউসাকের মাধ্যমে কালাইয়ের বৈপ্লবিক পরিবর্তন হবে।
এবং ক্যাডেট কলেজে যে হিউম্যান ক্রিয়েশন আছে এবং সেখানে তারা হিউম্যান ক্রিয়েটর তৈরি করে। মানুষ তো তার সৃষ্টি নিয়ে বড় সবসময় নান্দনিকতায় ভোগে, চিন্তা করে, কিন্তু মানুষ স্বয়ং যখন ক্রিয়েটর হয়ে যায় তখন সেটি একটি জনপদকে পরিবর্তন করে দিতে পারে। তো আমি সেই আশাবাদ ব্যক্ত করছি যে আমি যেমন ক্যাডেট কলেজে যুক্ত আছি প্রায় 14 বছরের মতো, তো ঠিক তেমনই বাংলাদেশের এই যে জয়পুরহাট জেলার একটা মেয়েদের ক্যাডেট কলেজ আছে, আমরা মনে করি যে সেখানকার অনেকগুলো আমরা মডেল গ্রহণ করব এবং তার মডেলগুলোকে নিয়ে আমাদের কালায়ের ইউসাক, আমি গতকালকে দেখেছি তরুণ দীপ্ত একটি সংগঠন, এখানে প্রাজ্ঞরা আছে, অভিজ্ঞরা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমান পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করেছে এবং তাদের প্রত্যেককে আমার কাছে ভিশনারি মনে হয়েছে। আমি যেই সময়ে কালাই থেকে চলে গেছি তখন আমাদের এই কালাই থেকে 1-2জন বিশ্ববিদ্যালয়ে চান্স পেত, পুরো জেলায় আমরা 8-9জন চান্স পেতাম, সেটা এখন অর্ধশতকের বেশি হয়েছে। আমি আশা করি আমাদের এই ইউসাকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যদি আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করতে পারি, আমরা কালাইয়ের এই চিন্তা চেতনাকে পরিবর্তন করার সুযোগ পাবো আশা করি। আপনারা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন তখন আমিও দেখেছি যে ওখানকার যখন জয়পুরহাটের যে অ্যাসোসিয়েশনটা হয় তখন অনেক কম সংখ্যক স্টুডেন্ট ওখানে আসলে উপস্থিত হয়, বা তখন চান্স পাওয়ার কারণে তখন মানে অনেক উপস্থিতিটা কম ছিল। তো এখন দেখেছি যে জয়পুরহাটের যে অ্যাসোসিয়েশন আছে ঢাকা ইউনিভার্সিটিতে এখন অনেক হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট তারা একত্রিত হয়, আড্ডা দেয়, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। আপনি শিক্ষক, অবশ্যই আপনি শিক্ষকতা নিয়ে কথা বলবেন, শিক্ষার্থীদের নিয়ে কথা বলবেন। আমরা আরেকটি জিনিস আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে যে আপনি ইসলামী সাইকোলজি নিয়ে অনেক লেখালেখি করেন এবং আপনি বাংলাদেশে যে কয়েকজন সাইকোলজি নিয়ে লিখেন যারা, তাদের মধ্যে আপনি একজন। এবং এই বই মেলায় একটু আগে আপনি বলছিলেন যে 3টি বই মেলায় প্রকাশিত হয়েছে এবং ইতোপূর্বেও আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। আসলে এই লেখাগুলোর আপনি কিভাবে আসলে শুরু করলেন? শুরুটা কোথা থেকে? এত সুন্দর করে আপনি চিন্তা চেতনার মাধ্যম দিয়ে ইসলামী মনস্তাত্ত্বিক কাউন্সিলিং বিষয়ে যে লেখালেখি করেন, এটা শুরুটা কিভাবে হলো? এর শুরুটা আসলে এক বিশাল পথ পরিক্রমা, খুব ছোট্ট করে যদি বলি। অবশ্যই। সেটি হচ্ছে যে আমাদের এই জনপদের 90-92% মানুষ মুসলিম। আমাদের ইসলামী একটা সংস্কৃতি আছে এবং সেই সংস্কৃতিই হচ্ছে এই জনপদের সংস্কৃতি, এটা আমরা বিশ্বাস করি। তো বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েটে আমরা সাইকোলজি পড়তে পারি, আমরা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি আছে। আচ্ছা। কিন্তু ইসলামিক সাইকোলজি এটা নিয়ে আসলে বিশেষায়িত ভাবে তেমন পড়ালেখা কোথাও হয় না। তো আমার শুরুটা কোথায়? এটা হচ্ছে অনেকটা বলা যায় বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে এটা ইনকর্পোরেট করা। এটা বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে, সেটাকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট বলা হয়, BIIT। এটি মূলত আমেরিকান একটা ইনস্টিটিউট আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থট, তার সিস্টার কনসার্ন, এবং বাংলাদেশে এটা আছে। তো বাংলাদেশে ইসলামিক সাইকোলজি নিয়ে যদিও তেমন কোনো কাজ হয় নাই, খুব অল্প কাজ হয়েছে, কিন্তু বৈশ্বিকভাবে আমেরিকাতে, মধ্যপ্রাচ্যে, এমনকি আল আজহার ইউনিভার্সিটিতে, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে প্রচুর কাজ হয়েছে। বাইরের দেশে এটা নিয়ে অনেক চর্চা আছে। এবং বাইরের সে সকল দেশে যারা বাংলাদেশের পড়ালেখা করে এসেছেন তাদের সাথে আমাদের একটা ইন্টারনাল একটা নেটওয়ার্ক আছে। আচ্ছা। তো সেই নেটওয়ার্কের মধ্য দিয়ে আমাদের পরিচয়। শুরুতে যে জিনিসটা বলতে চাই, ইসলামিক সাইকোলজিটা এখন না, আজ থেকে প্রায় 1100 বছর আগে শুরু হয়েছিল। আমরা তাকে জানি যে আবু জায়েদ আল বালখি নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি স্পেনিশ। তো তিনি মূলত, তাকে বলা হয় ইসলামিক সাইকোলজির ফাদার, প্রতিষ্ঠাতা। তো তার একটি বই আছে, সেটা আমরা আমেরিকা থেকে পাবলিশড হয়েছে, সাস্টেনেন্স অফ সোল বলা হয় এটা। এর আরবি বইটা ছিল মাসালিহুল আবদান ওয়াল আনফুস, 2টার অংশ, তার দ্বিতীয় অংশ এটা অনুবাদ হয়েছে ইংলিশে। তো সেই বইটা আমার হাতে যখন এসছে, আমি যখন দেখেছি এটা অক্সফোর্ড এবং কেমব্রিজ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটাকে মাদার বুক বলা হয়। আচ্ছা। এবং সেই আবু জায়েদ আল বালখিকে নিয়ে কাজ করেছে সুদানের একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, উনি হচ্ছেন প্রফেসর ডক্টর মালিক বাদ্রি। ওনার বাবা সুদানের আফাহাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এবং এই মালিক বাদ্রি তিনি একই সাথে বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে উনি অধ্যাপনা করেছেন এবং সর্বশেষ মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তিনি সাইকোলজি ডিপার্টমেন্টে কাজকর্ম করেছেন এবং তার নেতৃত্বে মালয়েশিয়ার যে আজকের শিক্ষা বিপ্লব, সেখানে তার একটা বড়, তার হাত ধরেই শিক্ষা বিপ্লব, তিনি তার অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তো সেই বই হচ্ছে
যে সাস্টেনেন্স অফ সোল, সেই বই দিয়ে আমার ইসলামিক সাইকোলজির কাজ শুরু হয়েছিল। তাহলে আপনি প্রথম কোন বইটি দিয়ে শুরু করছিলেন? এই বইটা হচ্ছে এই বইটা, এবং তার বাংলা অনুবাদ বের হয়েছে যে আত্মার খোরাক নামে। এই বইটার দুইটা অংশ আছে। প্রথম অংশে তার বইয়ের বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করা আছে, এবং দ্বিতীয় অংশে মোট 8টা অধ্যায় আছে। এই 8টা অধ্যায়ের সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে আপনি যদি 8টা অধ্যায় পড়েন, কোনো পাঠক যদি পাঠ করে, তাহলে মনে হবে যে সে নিজের আত্মাকে আবিষ্কার করতে পারছে। তার আত্মার কিছু অব্যক্ত কথা আছে যা কারো কাছে সে কখনো বলতে পারে না, এবং সেই বই যখন পড়বে সে তখন নিজেকে আবিষ্কার করবে, এবং নিজের মধ্যে একটা যে একদম প্রাইমর্ডিয়াল সত্তা আছে সেটাকে সে আবিষ্কার করবে। ফলশ্রুতিতে এই দুনিয়ার জীবনে যে মানুষের দুঃখ, যাতনা, বিভিন্ন ব্যর্থতা আছে, এই সব কিছুকে পাশ কাটিয়ে সত্যিকার অর্থে মনকে সুখী করার মাধ্যমে যে সুখী জীবনযাপন করার যে অনেকগুলো রেসিপি বলি আমরা রান্নার ক্ষেত্রে, যেমন এই বইটা সেইগুলো আমরা পাবো। এটা ছিল আমার প্রথম বইয়ের কাজ, আত্মার খোরাক। আচ্ছা, আপনার দেখেছি যে বই মেলায় যে বইগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে হচ্ছে আমরা দেখেছি যে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে যে বিভিন্ন ধরনের যে বইগুলো রয়েছে, এই বইগুলো আপনার বিভিন্ন পত্রিকা, এর মধ্যে মনস্তাত্ত্বিক কাউন্সিলিং নামে একটা বই আছে, এবং এই বইটি সারা বাংলাদেশে ব্যাপকভাবে সাড়া পেয়েছে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এই বইটা নিয়ে এই বইয়ের পাশাপাশি ছোট্ট একটা গল্প আছে, সেটা বলে দিব। মনস্তাত্ত্বিক কাউন্সিলিং বইটা হচ্ছে সাইবার কাউন্সিলিং বইয়ের অনুবাদ। এটা শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতে এই বইটা সমর্থিত। যখন মানুষ অনলাইনে প্রথম দিকে যোগাযোগ করা শুরু করেছিল, এই প্রফেসর ডক্টর মালিক বাদরি তিনি সারা পৃথিবী থেকে প্রশ্ন গ্রহণ করতেন, মানুষের সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে তিনি অধিবেশন করতেন সপ্তাহে একদিন। তো সেখানে সারা পৃথিবীর পাঠকরা সেখানে সংযুক্ত হতো তাদের সমস্যা নিয়ে, এবং সেই সমস্যাগুলো উনি যে লাইভে উত্তর দিতেন, সেই তার ছাত্র একজন পরবর্তীতে আমেরিকাতে অধ্যাপনা করার জন্য যায়, এবং তার মাধ্যমে এই বইটা কম্পাইলেশন হয়। এখানে মোট 40-এর অধিক কেস স্টাডি দেওয়া আছে। এই 40-এর অধিক কেস স্টাডির উত্তর সেখানে দেওয়া আছে, কিন্তু বাস্তবে যখন আমরা প্রত্যেকটা কেস স্টাডি আমরা নিয়ে আলোচনা করি, এক একটা কেস স্টাডির মধ্যে 10 থেকে 12টা কেস স্টাডি মানে এমবেডেড করা আছে। ফলশ্রুতিতে যখন আমরা এই বইটা মনস্তাত্ত্বিক কাউন্সিলিং বইটা আমরা পাঠ করি, এখানে 40-এর অধিক বেশি কন্টেন্ট থাকলেও মূলত এরা প্রায় 200 থেকে 250 কন্টেন্টকে অ্যাকোমোডেট করে, এবং এখানে আমাদের প্রত্যেকটা পাঠক তাদের জীবনের এদিক অথবা সেদিক কোনো না কোনো দিকের একটা মিল পাবে, এবং নিজেই যেন নিজেকে সান্ত্বনা দেওয়া, নিজেই যেন নিজেকে থেকে বিপদ থেকে মুক্ত করার যে একটা বিষয় আছে। ফলশ্রুতিতে এই বইটা বাজারে খুব ভালো করেছে বলে আমিও জানতে পেরেছি প্রকাশকের কাছ থেকে, এবং এই বইটি বাংলাদেশের অন্যতম সেরা একটা প্রকাশনা সংস্থা অবসর প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে, এবং বইটির প্রথম মুদ্রণ শেষ হয়েছে, দ্বিতীয় মুদ্রণ বাজারে আসছে, এবং দ্বিতীয় মুদ্রণে আমি শুনেছি যে অনেক চাহিদা তাদের কাছে এসছে, হয়তোবা অতি সত্য সেটিও শেষ হবে। ভাইয়া, আমরা দেখেছি যে বইটিতে যে কয়েকটি মানে এই কন্টেন্ট রয়েছে, এগুলো আসলে যে প্রত্যেকটা কেস স্টাডি যেগুলো রয়েছে, এগুলো মানে যেই পাঠকরাই পড়বে তাদের মনে হবে যে এটা একান্তে তার ব্যক্তিগত একটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, বা ব্যক্তিগত তার প্রবলেমটাই ওই বইয়ে লেখা আছে, এরকম মনে হয়েছে আর কি। আচ্ছা, আমরা প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে আমাদের ওয়ালটন আমাদের কালাই উপজেলার লাইভ আড্ডায়। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এমদাদুল হক। তিনি ইসলামিক সাইকোলজি বিষয় নিয়ে লেখালেখি করেন, এবং তিনি কর্মরত আছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। আমরা তার সঙ্গে কথা বলছি। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই, আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, সেটা লেখালেখি এবং আপনার চাকরি, এই দুটোর পাশাপাশি অন্য কোনো কাজে আপনি যুক্ত আছেন কিনা? আমি পড়ালেখার পাশাপাশি অন্য কাজে যুক্ত থাকাটা আমার ছাত্র জীবনের একটি অভ্যাস। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা করতাম, এমনকি তার আগে আমি যখন কালাইয়ের হাতিওর মাদ্রাসায় পড়ালেখা করতাম, সেখানে আমি রোভার স্কাউট করেছি। আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছি, সেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিমান শাখার ক্যাডেট হিসেবে ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে সেখানে আমি সর্বোচ্চ ক্যাডেট অফিসার হয়েছি, এবং ঢাকা জোনের যে ক্যাডেট অ্যাডজুটেন্ট থাকে সেই হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। ঠিক তেমনই আমি চাকরিতে যখন যোগদান করেছি, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ছিলাম, সেখান থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজে এসেছি। রিসেন্টলি মানে গত বছর থেকে মূলত যোগাযোগ, আমি একটি ইন্টারন্যাশনাল বডির সঙ্গে যুক্ত আছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অফ ইসলামিক সাইকোলজি, ISIP বলা হয়। অনেক পাঠক হয়তো বা দেখেছেন। তো এই ISIP গ্লোবাল একটা বডি, তারা হচ্ছে ইসলামিক সাইকোলজি নিয়ে কাজকর্ম করে।
তো আমি তাদের একজন রিসোর্স পার্সন হিসেবে আমি রিসেন্টলি সেখানে সংযুক্ত হয়েছে এবং তাদের অনলাইন বেসড অনেক কাজকর্ম করি সেখানে, বিভিন্ন আর্টিকেল লেখা এবং সেগুলো সম্পাদনা করা সহ অন্যান্য কাজকর্ম করছি। এর ছোট্ট একটা বিষয় হচ্ছে, আচ্ছা, যেহেতু এটা একটা গ্লোবাল বডি এবং আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে সাবকন্টিনেন্টের একটা বডি হয়ে কাজ করছি, ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে বাংলাদেশে এই আইএসপির একটা চ্যাপ্টার খোলা এবং সেই চ্যাপ্টারের মাধ্যমে বাংলাদেশের বিভাগগুলোতে, তারপরে প্রত্যেকটা জেলাতে আমরা একটা ইসলামিক সাইকোলজির জন্য আমরা একটা বড় কমিটি করব এবং তার মধ্য দিয়ে আমরা এখানে একটা বড় ধরনের ভেঞ্চার আমরা তুলে নিয়ে আসবো। তো আমার মূল চাকরির পাশাপাশি আমরা আইএসআইপির সঙ্গে কাজ করব। এটা কি আপনারা বাংলাদেশে সর্বপ্রথম শুরু করতে যাচ্ছেন? এই ধরনের চিন্তা ভাবনা কি আপনাদের? বাংলাদেশে হ্যাঁ, এর আগে কেউ করে নাই। এর আগে মানে ইসলামিক সাইকোলজি নিয়ে এভাবে কেউ করে নাই। এমনকি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, যে সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ কিংবা এ ধরনের বিষয় আছে, ইসলামিক সাবজেক্টসগুলো আছে, সেখানে হয়তো বা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক সাইকোলজির কোনো একটা পার্ট আছে, কিন্তু পুরোপুরি ইসলামিক সাইকোলজির কোর্স এভাবে নাই এবং কোর্স থাকলেও সেগুলোর কন্টেন্ট অ্যাভেলেবল না। তো সেটাও আমাদের একটা বড়। বাই দ্য ওয়ে, জনাব আব্দুল নূর নাহিদ যেহেতু জিজ্ঞেস করলেন, আমি ছোট্ট করে একটা কথা বলি যে আমরা এই আইএসআইপির উদ্যোগে যে একটা কমিটি গঠন করব, আমাদের সঙ্গে যেমন রিসেন্টলি একটা মেয়ে যুক্ত হয়েছে, উনি অস্ট্রিয়াতে থাকেন, তার সাথে যৌথভাবে আমার একটা বই ঈদের পরে আসবে। এটা হচ্ছে মানসিক শান্তির অন্বেষণ নামে একটা বই আসছে, রেডি হয়েছে বইটা। পাশাপাশি মালয়েশিয়া থেকে পড়ালেখা করা একজন আব্দুল কাদের জিলানী নামে একজন আছে, উনি যুক্ত হচ্ছেন। তারপরে আরেকজন মিশর থেকে এসছেন, উনি হচ্ছে নুরুন নবী আজহারি। তো এরকম একটা গ্লোবাল বডি যারা পড়ালেখা, তাদেরকে নিয়ে আমরা এই একটা মানে বাংলাদেশে ইসলামী মনস্তত্ত্বের একটা মানে বিশাল বৈপ্লবিক পরিবর্তনের জন্য একটা বড় কাজ হাতে নিয়েছি। আমরা আশা করি এর মধ্য দিয়ে যেমন একাডেমিক বড় বড় পাবলিকেশন আসবে, ঠিক জনপদের মনস্তত্ত্বের পরিবর্তনের জন্য, এই যুব সমাজকে পরিবর্তনের জন্য, যুব সমাজকে সত্যিকার অর্থে দেশের জনপদের সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আমরা মনস্তাত্ত্বিক বৈপ্লবিক কাজ করার জন্য আমরা এগিয়ে যাবো। সুন্দর, আমরাও সেই শুভকামনা জানাই যে পুরো বাংলাদেশ ব্যাপী আপনারা একটা ইসলামিক সাইকোলজি বিষয়গুলো নিয়ে আপনারা অনেক বড় পরিসরে একটা কমিউনিটি দাঁড় করাবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আর একটি জিনিস জানতে চাচ্ছিলাম আমরা, যে পড়াশোনা শেষ করে আপনি অন্য কোনো চাকরি করছিলেন না শুরুটাতে আপনার ক্যাডেটের মাধ্যমে হয়েছিল? আমার চাকরি শুরু হয়েছে ক্যাডেট কলেজে। আমার অনার্স শেষ হলো, মাস্টার শেষ হওয়ার যেদিন রেজাল্ট হয়েছে তার ঠিক 30তম দিনের মাথায় আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে আমি চাকরিতে যোগদান করি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আবার হচ্ছে তারপরে আমি আমার পারিবারিক কারণে, যেহেতু আমার সহধর্মিণীও একজন সরকারি কর্মকর্তা, মানে পরিবার নিয়ে থাকেন ঝিনাইদহ? হ্যাঁ, আমি ঝিনাইদহতে আমার পরিবারের সঙ্গে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে, ছেলের বয়স 8.5 বছর। আমার মিসেস বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত আছেন, তিনি 34তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে করেন। আপনারা একসাথে আছেন ঝিনাইদহ জেলায়? আচ্ছা, আমরা হচ্ছে প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব ইমদাদুল ভাইয়ের সঙ্গে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আসছি। আমরা শেষের আগে ইমদাদ ভাইয়ের কাছে জানবো যে আমাদের কালাই উপজেলার, যে আপনার যে জন্মভূমি আমাদের কালাই উপজেলার, এখানকার কালাইকে নিয়ে আপনার কোনো ভাবনা আছে কি না, এবং কালাইয়ের যারা নতুন শিক্ষার্থী, নতুন প্রজন্মের যে সকল শিক্ষার্থী আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? ভাবনাটা অনেক বড়, এটা একই সাথে হলিস্টিক এবং একই সাথে আর এর চেয়ে অনেক বড় কিছু আমি মনে করি। একটা কথা হয় যে শিক্ষার মধ্যে যদি পবিত্রতা না থাকে, তাহলে সেই শিক্ষা দিয়ে একটা সুস্থ সমাজ তৈরি করা যায় না। তো কালাইকে নিয়ে যে আমাদের চিন্তা, এটা এক অর্থে অনেক বড়। এর অনেকগুলো ফেজ আমি কল্পনা করি, যে প্রথম ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। আমি চিন্তা করে দেখি যে আমি যেই মুহূর্তে কালাই ত্যাগ করেছিলাম তখন কালাইয়ের অবস্থা কেমন ছিল। আমি আজকে কথা বলছি, আজকের কালাইয়ের কেমন অবস্থা 20 বছরের ব্যবধানে। আবার আজ থেকে আরও 10 বছর পরে কালাইয়ের অবস্থা কেমন হবে সেটা আমার কল্পনার জায়গা, বা আজ থেকে 20 বছর পরে কালাইটা কেমন হবে সেটা আমার ভাবনার জায়গা। তো ঠিক তেমনই আমি মনে করি একটা জনপদের পরিবর্তনের জন্য, মানে লাস্টিং পরিবর্তনের জন্য সেই জনপদের যুব সমাজকে নিয়ে একটা সামগ্রিক পরিকল্পনা থাকা দরকার। আচ্ছা, আমি গতকালকে ইউসাকের একটা প্রোগ্রামে বলছিলাম যে ঝিনাইদহ থেকে এক একটা উপজেলা থেকে এরকম 100 জনের মতো শিক্ষার্থী প্রত্যেক বছর, উপজেলা থেকেই 100 জনের মতো শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এবং সেখানে পরিবর্তনের রেশিওটা অনেক অনেক
এবং পড়াশোনা শেষ করে একটা এবং চাকরিতে তারা যাওয়া। সেখানে এমন উপজেলা আছে বাংলাদেশের সবচেয়ে বেশি সরকারি কর্মকর্তা একটা উপজেলায় আছে, এরকম বিষয়টা আছে। সো কালাইকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কালাইয়ের একটা সামগ্রিক পরিকল্পনা থাকা দরকার। আমি যে জিনিসটা মনে করি, আমার দিক থেকে আমি মনে করবো এখানে যে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে এসেছে গত এক যুগে, যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছে, তাদের প্রত্যেকের মধ্যে একটা বড় বড় পরিকল্পনা আছে। সো এই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পরিকল্পনাগুলোকে আমরা সামগ্রিকভাবে একটা রূপায়ণ করতে চাই, সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা উদাহরণস্বরূপ বলি যে মানে একটা ক্রিকেটের জাতীয় টিম কি সবসময় ভালো খেলবে না, যদি আমরা আন্ডার-20, আন্ডার-18, আন্ডার-17 দলগুলোকে ভালো করতে পারি তাহলে এটা কন্টিনিউয়াস থাকবে। এটা ঠিক কালাইকে যদি আমরা আগামী দিনে নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে চাই তাহলে বর্তমানে যারা স্কুল লেভেলে আছে তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কালাইয়ে প্রচুর লাইব্রেরি তৈরি করতে হবে, কালাইয়ে প্রচুর ওয়ার্কশপ তৈরি করতে হবে। আমরা যারা দেশের বিভিন্ন স্থানে থাকি আমাদেরকে সময় সুযোগ পাইলে আমাদের এখানে আসতে হবে এবং সেমিনার করতে হবে, বিভিন্ন স্কুলে যেতে হবে, সেখানে শিক্ষা সম্বন্ধে আমাদের বক্তব্য স্থাপন করতে হবে এবং একটা কমিটি গঠন করতে হবে। তারা ইন্ডিভিজুয়ালি যখন আসবে, বিভিন্ন উৎসবের বাইরে যখন আসবে, বিভিন্ন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, স্কুলের প্রধান যারা আছেন, মাদ্রাসা যারা প্রধান আছেন তাদেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে। প্রত্যেক মাদ্রাসা এবং স্কুলের 1 থেকে 10 জন যারা আছে ক্লাস 6, 7, 8, 9 তাদের তালিকা আমাদের সংগ্রহ করতে হবে। তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে আমাদের প্যাট্রোনাইজ করতে হবে, তাদেরকে অন্য দিক দিয়ে আমাদের কমিউনিকেট করে দিতে হবে। ঠিক একটা বড় পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যাব। আমি যেহেতু আপনার কথার সাথে আমি একটু যোগ করতে চাই, এই একই ধরনের কথা কিন্তু গতকালকে আমাদের ইনসাকের প্রোগ্রামে আমাদের ইব্রাহিম ভাই বলছিলেন। ইব্রাহিম ভাই হচ্ছে সাবেক বিভাগীয় প্রধান মার্কেটিং বিভাগ, সরকারি আইজুল হক কলেজ বগুড়া, এবং এখন তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি একই কথা বলেছিলেন যে আমরা যারা বাহিরে যারা আছি এবং সবাই যারা একটা এস্টাবলিশ বা ভালো জায়গায় আছি, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কালাইটাকে যে স্টুডেন্টগুলো পড়াশোনা করতেছে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে ভালো জায়গায় চান্স পাওয়া এবং পড়াশোনা শেষে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দেওয়ার একটা সহযোগিতা করা, এই ধরনের চিন্তাভাবনা থেকে পুরা কালাইকে কিন্তু আমরা একটা সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসতে পারি। একই কথা আপনি আজকে একই কথাই এখানে বললেন। আমরা খুব প্রত্যাশা করি এবং আশাবাদী যে এই ধরনের সম্মিলিতভাবে সবাই মিলে যদি আপনারা কাজ করেন কালাই খুব বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো ভাইয়া এই বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, সেটা হচ্ছে যে নতুন প্রজন্মের যে শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? সর্বশেষ যে কথাটি বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে, পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে, প্রত্যেক ন্যানো সেকেন্ডে বদলে যাচ্ছে। বর্তমানে কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব আছে অতীতের এবং অস্তিত্ব আছে ভবিষ্যতের। সো অতীতকে আমরা পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যৎকে আমরা ধারণ করতে পারবো। ভবিষ্যৎকে আমরা কতটুকু ধারণ করতে পারবো তা নির্ভর করছে আমাদের এই মুহূর্তের পরিকল্পনার উপরে। আমরা এখন টেকনোলজির বিপ্লবের যুগে প্রবেশ করেছি, ফলশ্রুতিতে আমরা আগে সমাজ মানুষকে নিয়ন্ত্রণ করতো, আর এখন সমাজ এবং সমাজের নেতৃত্ব মানুষকে নিয়ন্ত্রণ করে না, এখন টেকনোলজি মানুষকে নিয়ন্ত্রণ করে। সো যারা কালাইয়ের বর্তমান শিক্ষার্থী ছোট ভাই বোন বন্ধুরা যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান রইবে যে এই কালাইয়ের জনপদকে আমাদের ভালোবাসতে হবে। আর ভালোবাসার কথাটা মুখে নয়, ভালোবাসার কথাটা কাজের মধ্য দিয়ে হবে। এই বাংলাদেশের এই কালাইয়ের জয়পুরহাটের যে প্রত্যন্ত অঞ্চল কালাই উপজেলাকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসি তাহলে কালাইয়ের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। কালাইয়ের উন্নয়নের জন্য কাজ করতে হলে আমাদের কালাইয়ের শ্রেষ্ঠ নাগরিক হতে হবে। আর শ্রেষ্ঠ নাগরিক হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে একজন শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়ে শ্রেষ্ঠ নাগরিক হওয়া। তাহলে দেশ, জাতি এবং জনপদের প্রতি আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতার যে জায়গাটা, সেই অনুভব এবং সেই ভাবনাটা আমরা ক্ল্যারিটির সঙ্গে অনুভব করতে পারবো এবং সেই ভাবনাই আমাদেরকে এগিয়ে দিতে পারবে। আমরা যদি এই কালাইকে বদলে দিতে পারি, এই কালাইকে বদলে দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে বদলে দিতে পারবো। আর বাংলাদেশকে বদলে দিতে পারলে আমরা এই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, সেই বাংলাদেশের একটি অংশ হিসেবে এই কালাই মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের মাধ্যমে কালাইকে চিনবে সারা বিশ্ব। আশা করি কালাইয়ের প্রত্যেকটি শিক্ষার্থী এই ভাবনাকে নিয়ে, এই জনপদকে ভালোবাসার নামে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পড়ালেখা করবে এবং এই সমাজকে নিয়ে ভাববে। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আপনারা আমাদের শিক্ষক ইমদাদ ভাইয়ের কাছ থেকে অনেক জ্ঞানগর্ভ কথা শুনলেন, অনেক চিন্তা ভাবনা তার আমাদের কালাই উপজেলাকে নিয়ে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। খোদা হাফেজ।